প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী। 10 দূতাবাসের 38 কর্মকর্তার বিষয়ে দুদককে সহায়তা করা হবে বলেছে পররাষ্ট্র উপদেষ্টা। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টা নাহিদের। জেনারেল আজিজ ও তার ভাইদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। 30,000-এর বেশি বেতনে ইস্টার্ন ব্যাংকের চাকরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে থাকাকালীন লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদায় বেতন ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীর দায়িত্বে মেয়াদ নিয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। সিএফএ ইনস্টিটিউটের রিজিয়নস ও সোসাইটি রিলেশনস বিষয়ক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন লুৎফে সিদ্দিকী। এই সংস্থায় সিনিয়র পদের দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি তিনি। লন্ডন স্কুল অব ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন লুৎফে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে লুৎফে সিদ্দিকী ইকোনোমেট্রিক্সে প্রথম শ্রেণীতে স্নাতক এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। এর আগে প্রধান উপদেষ্টার কাজে সহযোগিতার জন্য একজন সচিব এবং আরেকজন উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। তবে এবারই প্রথম বিশেষ দূতের নিয়োগে প্রজ্ঞাপন এলো। 28 আগস্ট সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলমকে। 24 আগস্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা করবেন। আব্দুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। এদিকে 10 দূতাবাসের 38 কর্মকর্তার বিষয়ে দুদককে সহায়তা করা হবে বলেছে পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রসহ 10 দেশে বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশনকে সহায়তা করবে বলে জানিয়েছে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, দুদকের পক্ষ থেকে 38,000 কর্মচারী তথ্য চাওয়ার বিষয়টি পত্রিকায় দেখেছি। এখানে কিছু কনফিউশন থাকতে পারে, সেগুলো আমরা দূর করব। অডিট, অবজেকশন এবং দুর্নীতি এক জিনিস না। তিনি বলেন, এই বিষয়ে অবশ্যই দুদককে সহযোগিতা করা হবে। আমরা তো চাই না কোনো দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা চাইবে আমরা করব। দেখতে হবে দুর্নীতি হয়েছে কিনা, সেটা দেখে সেভাবে সহযোগিতা করব। রাষ্ট্রদূতদের ফেরত আসতে বলার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চুক্তিভিত্তিক যারা ছিলেন তাদের সবাইকে রিকল করা হয়েছে। তাদের মধ্যে অ্যাডমিন ক্যাডারে সাবেক 3 জন কর্মকর্তা চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। বাকিদের 4 সপ্তাহ সময় দিয়েছিলাম, তারা সবাই চলে আসবেন। রিপ্লেসমেন্ট কিছুটা সময় লাগবে, হুট করে তো হবে না। এর আগে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আত্মসাৎ এবং সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে 30 সেপ্টেম্বর 10 দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় দুদক। চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড, ফিলিপাইনে নিযুক্ত রাষ্ট্রদূত, চ্যান্সারি প্রধান এবং প্রধান কনসুলার কর্মকর্তা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশি দূতাবাস বা হাই কমিশনে কর্মরত অন্যতম কর্মকর্তা, মন্ত্রী
কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। এই কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল, পদবি, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা 10ই সেপ্টেম্বরের মধ্যে দুদককে সরবরাহ করার অনুরোধ করা হয়েছে। এছাড়া কর্মকর্তাদের 2016 থেকে 17 অর্থবছরে আগের কর্মস্থল, দায়িত্বপ্রাপ্ত শাখা এবং ওই সময়ের পদবিরও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে দুদক। এদিকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টা নাহিদের। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট এর অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে A2I এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে। A2I এর কাজের ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। নাহিদ আরও বলেন, A2I কর্তৃক গৃহীত উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে, উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে, বাংলাদেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তি খাতে সম্পৃক্ত করা হবে। প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে তাদের সমন্বয়ে অ্যাডভাইজারি টিম করা হবে উল্লেখ করে তিনি বলেন, সময়ের প্রয়োজনে তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে। অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপ ভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করেছে, তাদের পরামর্শ দিলে সেটাও তাদের কাজে আসবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। A2I এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়। আলোচনাকালে তরুণ উদ্যোক্তারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আলোচনায় A2I এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে জেনারেল আজিজ এবং তার ভাইদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসির এক যুগ্ম সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। সম্প্রতি তাদের এনআইডি জালিয়াতির বিষয়ে প্রকাশ্যে আসলে ইসি তার তদন্তের সিদ্ধান্ত নেয়। সোমবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ইসি সূত্র বলছে, বিষয়টি তদন্ত করার জন্য ইসির একজন যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, নিজেদের নামের পাশাপাশি মা বাবার নাম পাল্টে এনআইডি সংগ্রহ করেন আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ এবং তোফাইল আহমেদ ওরফে জোসেফ। তোফাইল হারিস আহমেদের এনআইডি নেন মোহাম্মদ হাসান নামে। মোহাম্মদ হাসান নামে করা এনআইডিতে হারিস নিজের নাম, নিজের ছবি পরিবর্তন করেন 2019 সালে। ছবি বদলানোর জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান আজিজ আহমেদ। মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করা এবং একাধিক এনআইডি করা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। উল্লেখ্য, আজিজ আহমেদ 2018 সালের জুন মাস থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। 3 বছর বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। এর আগে 4 বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ছিলেন। দুর্নীতিতে জড়িত থাকার কথা জানিয়ে গত 21শে মে আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞা দেয়। এদিকে ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের রাজ্য রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বার্ষিক কার্যক্রম তরঙ্গ শক্তি। 29শে আগস্ট শুরু হওয়া এই মহড়া 14ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করে এই মহড়ায় অংশ নিচ্ছে না। খবর দ্য প্রিন্টের। প্রথমে বাংলাদেশ বিমান বাহিনীর C-130 পরিবহন বিমান মহড়ায় অংশ নেবে বলে পরিকল্পনা ছিল, তবে মহড়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের পরও বাংলাদেশ কিছু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে ভারতে পাঠাবে। মঙ্গলবার দ্য প্রিন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে তারা ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্বের জন্য C-130 বিমানের
অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তবে মহড়ায় বাংলাদেশ অংশ না নিলে 3 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কিছু সূত্র জানিয়েছে বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না।